দর্শক, ইসরায়েলের ভেতরে আরো ইরানের 3 এজেন্টকে ধরা হয়েছে, অর্থাৎ ইরানের পক্ষে তারা গুপ্তচর বৃত্তি করছিল। এই 3 জনই ইসরায়েলি সামরিক বাহিনীর সদস্য। এর বাইরে আরো একজন ইহুদি বসতি স্থাপনকারীকে ইরানের পক্ষে গুপ্তচর বৃত্তি করার জন্য অভিযুক্ত করা হয়েছে। আজকেই হাইফা বন্দর নগরীর আদালতে তার বিরুদ্ধে অভিযোগ আনা হবে। প্রশ্ন হচ্ছে, ইরানের পক্ষে গুপ্তচর বৃত্তি এত নিরাপত্তা বেষ্টিত একটা দেশে কিভাবে ঢুকে গেল? এর আগেও কিন্তু বিমান বাহিনীর অন্তত 2 জন সদস্যকে আটক করা হয়েছে, যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল তারা F-15 যুদ্ধ বিমানের ছবি এবং বিভিন্ন রকমের গুরুত্বপূর্ণ তথ্য ইরানের কাছে পাচার করেছিল। আবারও একই প্রশ্ন আসে যে ইসরায়েলের মতো একটা হাই সিকিউরড কান্ট্রিতে কি করে ইরানের পক্ষে গুপ্তচর বৃত্তি করতে যায় এবং কেন তারা গেল? একই সাথে প্রশ্ন আসছে, তাহলে ইসরায়েলের আরো কোন কোন জায়গায় এইরকম গোয়েন্দা গুপ্তচর ঢুকে আছে? দর্শক, এই সমস্ত বিষয় নিয়ে এখনকার ভিডিওতে আলোচনা করব, সাথে মধ্যপ্রাচ্যের 2-একটা ছোট ছোট খবর জানাবো। আশা করি শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন, আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, প্রথমে মধ্যপ্রাচ্যের ছোট ছোট কিছু খবর জানিয়ে তারপরে মূল আলোচনা আসি। ছোট ছোট খবরগুলো হলো এই, সংযুক্ত আরব আমিরাতের দুবাই বিমানবন্দরের কথা আমরা সবাই জানি। সেই বিমানবন্দরের আশেপাশে আজকে সকালবেলায় বেশ বড় রকমের হামলা হয়েছে, কিন্তু এই হামলার কথা সেন্সরশিপের কারণে প্রকাশ করা হয়নি। এই রাতের দিকে খবর এসেছে। আমি এখানে একটু বলে রাখবো, যারা দুবাইয়ে আছেন বা এরকম সেন্সিটিভ কোনো দেশ আছেন, বাহরাইনে, কুয়েতে, ওই সমস্ত দেশের সরকার যে সমস্ত সেন্সরশিপে আরোপ করে আপনারা সবাই একটু সেগুলো মেনে চলবেন, তা না হলে আপনাদের জন্য ঝামেলা হবে। আপনারা সবাই নিরাপদে থাকবেন, যথেষ্ট সতর্ক থাকবেন, এই আহ্বান আমি জানিয়ে রাখবো। তো যে কথা বলছিলাম, এই কিছুক্ষণ আগে অর্থাৎ আজকে বিকেলের দিকে ওমান উপসাগরে একটা তেলবাহী ট্যাঙ্কার আটক করেছে ইরান। বলা হচ্ছে, ইরানের পক্ষ থেকে বলা হচ্ছে, এই তেলবাহী ট্যাঙ্কার বেসিক্যালি ইরানের তেল রপ্তানির যে প্রক্রিয়া বা তৎপরতা, এইটাকে বাধা সৃষ্টি করার জন্য সেখানে কাজ করছিল। এই ট্যাঙ্কারটাকে ইরান জব্দ করেছে। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তিনি বলেছেন, এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে বলা হচ্ছে যে ইরান খুব দ্রুতই একটা জবাব দেবে। আমেরিকা যে 14 দফা প্রস্তাব দিয়েছে, সেই দফাগুলো তো ইরান রিভিউ করছে, পর্যালোচনা করে দেখছে। পর্যালোচনার পরে ইরান জবাব দেবে। মার্কো রুবিও, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী, তিনি বলছেন যে তারা আশা করছেন আজকের ভিতরেই ইরান জবাব দেবে। এ ব্যাপারে ইরানের পক্ষ থেকে পরিষ্কার করে বলা হয়েছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাকচি তিনি পরিষ্কার করে বলেছেন, ইরান কোনো চাপের মুখে নতি স্বীকার করবে না। এবং ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আরো বলা হয়েছে যে ইরান কারোর কোনো টাইম ফ্রেম বেঁধে দেওয়ার সময়ের ভিতরে কোনো জবাব দিতে বাধ্য নয়, দেবেও না। ইরানের সমস্ত গণমাধ্যম বলছে যে আমেরিকা যে প্রস্তাব দিয়েছে সেই প্রস্তাবগুলো এখনো পর্যালোচনা করে দেখছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই তিনি পরিষ্কার করে আরো কিছু কথা বলেছেন। ইরানের সাথে যে চুক্তি হবে বা আলোচনা হবে, নতুন করে যে বসবে বৈঠকে, সেই ব্যাপারে ইরানের পক্ষ থেকে ইসমাইল বাকাই পরিষ্কার করে বলেছেন যে ইরানের এনরিচড ইউরেনিয়াম, যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ 60 মাত্রায়, এই সমস্ত ব্যাপারে কোনো আলোচনা ইরান আমেরিকার সাথে করবে না। এটা একটা পরিষ্কার কথা। আর একটা কথা হচ্ছে যে পরমাণু কর্মসূচির ব্যাপারে কোনো ছাড় ইরান দেবে না। আর একটা কথা হচ্ছে যে হরমুজ প্রণালী নিয়ে আলোচনা করবে, হরমুজ প্রণালী খুলে দেওয়ার ব্যাপারে, যদি সেখান থেকে আমেরিকা ব্লকেড তুলে নেয়। কিন্তু হরমুজ প্রণালীতে টোল এবং হরমুজ প্রণালীর যে নিয়ন্ত্রণ, এই নিয়ন্ত্রণ এবং টোল ব্যবস্থা ইরানের হাতে থাকবে, এখানেও কোনো কনসিডার করবে না ইরান। এছাড়া যুদ্ধের যে অবসান হবে এটা চিরদিনের মতো হবে, কখনোই আমেরিকা এবং ইসরায়েল ইরানের উপর হামলা করতে পারবে না। আর এই যুদ্ধবিরতি অর্থাৎ যুদ্ধের যে অবসান ঘটবে সেটা শুধু ইরানের উপর থেকে না, এই পুরো মধ্যপ্রাচ্য অঞ্চলে আমেরিকার যুদ্ধের অবসান ঘটাতে হবে। এইরকম কতগুলো শর্ত ইরানের পক্ষ থেকে একদম পরিষ্কার থাকবে, এই কথাগুলো থাকতে হবে। এগুলো যদি মানে তবে ইরান চুক্তিতে যাবে, না হলে যাবে না। এখনো ইরান জবাব দেয়নি, কিন্তু তাদের মোটিভটা এরকম। তাতে আমেরিকা যা পারে তাই করবে, যুদ্ধ করলে যুদ্ধ, না করলে না। কিন্তু ইরান তার অবস্থান থেকে খুব বেশি সরে আসবে এটা ভাবার কোনো কারণ নেই। তার মানে হচ্ছে ইরান খুবই শক্তিশালী অবস্থানে, শক্ত অবস্থানে আছে। এই অবস্থানে থাকার মূল কারণ হচ্ছে ইরান তার নিজের সামরিক সক্ষমতা, সামরিক শক্তি এবং তার যে টেকনোলজি দেখিয়েছে যুদ্ধে, তাতে তারা শিওর যে ইসরায়েল এবং আমেরিকা ইরানের আর কি করবে, আর কিছু করার খুব বেশি একটা সুযোগ নেই, ক্ষমতা নেই তাদের।
বরং আগের যুদ্ধে আমেরিকার যে ক্ষয়ক্ষতি হয়েছে, ইসরায়েলের যে ক্ষয়ক্ষতি হয়েছে, নতুন করে যদি যুদ্ধ শুরু করতে যায় তাহলে তার চেয়ে বেশি ক্ষতির মুখে পড়বে তারা। কারণ ইরান এখন আমেরিকা ইসরায়েলের আরো দুর্বলতা পরিষ্কার করে জেনে গেছে। তো এই প্রেক্ষাপটে আমেরিকা যে আশা করছে যে আজকের ভিতরেই ইরান জবাব দেবে, তা মনে হবে না। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি আরেকটা কথা বলেছেন, খুবই গুরুত্বপূর্ণ কথা, যে যখনই একটা কূটনৈতিক প্রক্রিয়ার সামনে আগায় তখন তার উপরে কোপ মারে আমেরিকা। কেন বলছেন তিনি এই কথা? এই কথা বলছেন আজকে যে হরমুজ মরুল এলাকায় ইরান এবং আমেরিকার ভেতরে ছোটখাটো একটা যুদ্ধ সংঘাত হয়ে গেল এই প্রসঙ্গে। এটা বলছেন এই কারণে যে যখন আমেরিকা 14 দফা প্রস্তাব দিয়েছে, ইরান এবং আমেরিকার মধ্যে অনেক দফা চালাচালি হওয়ার পরে সর্বশেষ আমেরিকা 14 দফা দিয়েছে যে এই 14 দফার ভিত্তিতে একটা আলোচনা বা চুক্তি হতে পারে। সেইগুলো পর্যালোচনা করে দেখছে এবং সেগুলো গ্রহণ করুক না করুক, তার ভিত্তিতে ইরান তো একটা জবাব দেবে এবং নিশ্চয়ই তার ভিত্তিতে আরো কিছু আলাপ আলোচনা নতুন করে হবে, একটা বোঝাপড়া হয়তো হবে, একটা হিসাব নিকাশ তো সবার আছে। যখন এই বিষয়টা নিয়ে কূটনৈতিক প্রক্রিয়া নিয়ে মানে তারা আলাপ আলোচনা করছে, ভেতর পর্যালোচনা করছে, তখনই ইরানের সাথে তাদের একটা সংঘাত হয়ে গেল। কয়েক দফা পরমাণু কর্মসূচি নিয়ে আলাপ আলোচনা চলছিল, এর যুদ্ধ চাপিয়ে দিল। এই কথাই বলতে চেয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইদ আব্বাস আরাকচি যে যখন কূটনৈতিক প্রক্রিয়া চলে তখন আমেরিকা সেই কূটনৈতিক প্রক্রিয়াকে হত্যা করে। যাই হোক সুপ্রিয় দর্শক, এখন আমি ইসরায়েলের গুপ্তচর বৃত্তি এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করতে চাই। এই আলোচনার ভেতরে আমি প্রথমে বলি, আজকে ইসরায়েলের সেনাবাহিনীর 3 জন সদস্যকে অভিযুক্ত করা হয়েছে ইরানের পক্ষে গুপ্তচর বৃত্তি করার জন্য। আর একজন ইহুদি বসতি স্থাপনকারী, তার বিরুদ্ধেও একই ধরনের অভিযোগ আনা হয়েছে হাইফার আদালত। তেল আবিবে যে 3 জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তারা 3 জনই কিন্তু সেনাবাহিনীর সদস্য। এবং আমি আগেই উল্লেখ করেছি, এর আগে কিন্তু ইসরায়েলি বিমান বাহিনীর 2 সদস্যের বিরুদ্ধে গুপ্তচর বৃত্তির অভিযোগ আনা হয়েছিল। তারা ইরানের পক্ষে কাজ করছিল। ইরানের F-15 যুদ্ধ বিমানের ইঞ্জিন, বিভিন্ন রকমের গুরুত্বপূর্ণ টেকনোলজি, পার্টসপত্র, এই সমস্ত সম্পর্কে ইনফরমেশন দিয়েছিল তারা ইরানের কাছে, এবং এমনকি তারা ছবি বিমানবন্দরের ছবি, বিমানের ছবি, এই সমস্ত অনেক কিছু তুলে দিয়েছিল। এবং তারা কিন্তু খুব কম টাকায় ইরানের পক্ষে গুপ্তচর বৃত্তি করতো, মাসে মাত্র $1300, একদমই কম। এই যে 3 জন নতুন করে ইসরায়েলি সেনা ধরা পড়লো যারা ইরানের পক্ষে গুপ্তচর বৃত্তি করছে, তারা সেনাবাহিনীতে যোগ দেওয়ার আগে থেকেই ইরানের পক্ষে গুপ্তচর বৃত্তি করে, এইভাবে কথাটা বলা হচ্ছে। তার মানে ইরানের গুপ্তচর সেনাবাহিনীতে যোগ দিয়েছিল। ইসরায়েলের সেনাবাহিনীতে যে যোগ দিল এরা, তার আগে ইরানের হয়েই কাজ করছিল। তার মানে এই জায়গা থেকে বোঝা যায় যে ইরান আসলে কত জায়গায় সেট করেছে গুপ্তচর। আমরা অনেকেই বলি ইরানের ভিতরে ইসরায়েলের এত গুপ্তচর, এত কিছু, ইরানের গোয়েন্দা সংস্থা আসলে খুব দুর্বল। এখানে কি বোঝা যায়? ইসরায়েলের গোয়েন্দা সংস্থা তো এত শক্তিশালী, সেখানে কিন্তু কত গুপ্তচর ইরানের পক্ষে কাজ করছে তারা ধরা পড়ছে। এবং মজার ব্যাপার হচ্ছে, ধরা তো পড়ে কম, আরো অনেকেই থাকে। এবং এইরকম একটা প্রেক্ষাপট তৈরি হলে, যখন সেনাবাহিনীর ভিতরে কোনো ব্যক্তি বা কিছু ব্যক্তি ধরা পড়ে যে এরা গুপ্তচর হিসেবে কাজ করছে, তখন কিন্তু ওই বাহিনীর সবার ভেতরে একটা সন্দেহ, দ্বন্দ্ব, সংশয় তৈরি হয় যে আরো কে কে গুপ্তচর হিসেবে আছে। তখন প্রত্যেককে অবিশ্বাস করে এবং সন্দেহ করে যে এই লোক গুপ্তচর কিনা, আবার সে ভাবে এই লোক গুপ্তচর কিনা, এরকম। তার মানে বাহিনীর শৃঙ্খলা কিন্তু নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে ইসরায়েলের যে সামরিক বাহিনী, এত গোয়েন্দা সংস্থা, এত কিছু, এর ভেতরে যদি এইভাবে গুপ্তচর ঢুকে পড়ে, আমি তো এর আগে বলেছিলাম আরেকটা কথা, যে একজন ইসরায়েলের ক্যাবিনেট মিনিস্টার ইরানের পক্ষে গুপ্তচর বৃত্তির জন্য সে জেলে আছে। প্রধানমন্ত্রী নেতানিয়াহু দপ্তরের যে চিফ অফ স্টাফ, সমস্ত কর্মচারীদের যিনি প্রধান,